হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউবি ফিজিক্স। তোমাদের সকলকে আজকের লেকচারে স্বাগত জানাই। আজকে আমরা আইসিএসসি ক্লাস 10-এর ফোর্থ চ্যাপ্টারটি 30 মিনিটসের মধ্যে কমপ্লিট করব। ওকে, তো সামনেই তোমাদের পরীক্ষা, আশা করি প্রিপারেশন ভালো চলছে। তো তোমরা কমপ্লিট লেকচারটি দেখো, তোমাদের ফোর্সের যত ডাউট আছে সমস্ত কিছু কমপ্লিট সলভ হয়ে যাবে। ওকে, তো প্রথমে আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ফোর্সের ডেফিনেশন। হোয়াট ইজ ফোর্স? না, ফোর্স ইজ কাইন্ড অফ পুশ অর পুল, তাই তো? বাট আমি যদি ডেফিনেশনটাকে আরেকটু ভালো করে বলতে চাই, আমি কি বলতে পারি? না, ফোর্স ইজ আ ফিজিক্যাল কজ উইচ চেঞ্জেস অর টেন্ডস টু চেঞ্জ দ্য স্টেট অফ বডি। ওকে, এবারে স্টেট অফ বডি দুটো টাইপসের হয়, একটা হচ্ছে স্টেট অফ রেস্ট এবং আরেকটা হচ্ছে স্টেট অফ মোশন। ধরো আমি বললাম যে আমার একটা বডি, সে রেস্টে আছে। ওকে, এবারে আমি এই বডিটা রেস্টে আছে মানে কি? তার মানে ভেলোসিটি ইকুয়াল টু 0। এবারে আমি যদি এই বডিটাকে স্টেট অফ রেস্ট থেকে স্টেট অফ মোশনে আনতে চাই, তার মানে আমি চাই এই ভেলোসিটি 0 থেকে সামথিং একটা অ্যামাউন্টে যাক, লেট সাপোজ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি 2 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাকে কি করতে হবে? না, বডির ওপরে একটা ফোর্স এক্সার্ট করতে হবে, রাইট? তাহলে বডির ওপরে যদি আমি একটা ফোর্স এক্সার্ট করি, তাহলে দেখা যাবে যে বডিটা v ইকুয়াল টু 0 থেকে v ইকুয়াল টু v সামথিং একটা ভেলোসিটি কি করবে? গেইন করে নেবে। তার মানে বডিটা এখন কি আসবে? মোশনে চলে আসবে। ইয়েস অর নো? তাহলে আমরা এখানে কি দেখলাম? আমরা ফোর্স এক্সার্ট করে কোনো একটা বডিকে রেস্ট থেকে মোশনে নিয়ে গেলাম। অথবা ধরো আমার কাছে একটা বডি আছে যে কিনা ভি ভেলোসিটির সাথে মুভ করছে, তার মানে মোশনে আছে। এবারে আমি যদি এই বডিটাকে রেস্টে আনতে চাই, তাহলে আমি কি করব? না, বডির মোশনের বিপরীত মানে অ্যাগেনস্টে বা অপোজিট ডিরেকশনে যদি আমি একটা ফোর্স এক্সার্ট করে দিই, তাহলে বডিটা কি হবে? বডিটা রেস্টে চলে আসবে, ভি ইকুয়াল টু 0-তে চলে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা বডির ভেলোসিটির আমরা চেঞ্জ করতে পারছি বাই অ্যাপ্লাইং সাম ফোর্স, অথবা আমরা কি করতে পারি? না, ফোর্স এক্সার্ট করে কোনো একটা বডির শেপ, সাইজ এবং স্ট্রাকচার অথবা তিনটেই চেঞ্জ করতে পারি। ধরো তোমার কাছে একটা স্পঞ্জের বল আছে। ওকে, এবারে তুমি যদি চারিদিক থেকে একটা অ্যামাউন্ট অফ ফোর্স তুমি এক্সার্ট করো, তাহলে কি দেখবে তুমি? না, স্পঞ্জটা কি হবে? কম্প্রেস হয়ে যাবে, তার মানে শেপের চেঞ্জ হয়ে গেল। আরেকটা কি করতে পারো? ধরো তোমার কাছে একটা পেজ আছে এবং তুমি পেজটাকে কি করতে মাঝখানে ছিঁড়তে চাইছো, তার মানে তুমি কি করছো? মানে সাইজ চেঞ্জ করছো পেজের এবং সেখানে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো। আচ্ছা, এবারে ফোর্সের ডেফিনেশন কি বলছে? না, ফোর্সের ডেফিনেশন বলছে ফোর্স ইজ আ ফিজিক্যাল কজ উইচ চেঞ্জেস অর টেন্ডস টু চেঞ্জ। তো চেঞ্জটা আমি বুঝতে পারছি যে আমি ফোর্স অ্যাপ্লাই করে কোনো একটা বডিকে রেস্ট থেকে মোশনে নিয়ে যেতে পারছি, মোশনে থাকা অবজেক্টকে আমরা রেস্টে নিয়ে আসতে পারছি, অথবা কোনো অবজেক্টের শেপ, সাইজ, স্ট্রাকচার আমি চেঞ্জ করতে পারছি। বাট টেন্ডস টু চেঞ্জের ব্যাপারটা কি? এই যে বোর্ডটা, এই বোর্ডের উপরে যদি আমি ফোর্স এক্সার্ট করি, তাহলে এই বোর্ডটা কি মুভ করবে? অবভিয়াসলি করবে না। কেন? এই বোর্ডটা পেছনে ওয়ালের সাথে ফিক্সড আছে, রাইট? তাহলে আমরা তো ফোর্স এক্সার্ট করছি, স্টিল এর স্টেট অফ রেস্ট অথবা স্টেট অফ মোশন যাই হোক না কেন, সেটা আমরা চেঞ্জ করতে পারছি না। কেন? তার কারণ হলো যে এই বডিটা টাইটলি ফিক্সড উইথ দ্য ওয়াল, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি ফোর্স অ্যাপ্লাই করে যেমন আমরা কোনো অবজেক্টের স্টেট অফ রেস্ট অথবা স্টেট অফ মোশনকে চেঞ্জ করতে পারি, ঠিক তেমনই চেঞ্জ করার চেষ্টাও করতে পারি, রাইট? এখন ধরো আমি বললাম এই যে ঘরটা রয়েছে, ঘরের ওয়ালে আমি ঘুষি মারছি কিনা এর স্ট্রাকচার চেঞ্জ করার জন্য। তোমার হাতের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে কিন্তু এই ঘরের স্ট্রাকচার চেঞ্জ হবে না, রাইট? কেন হবে না? ওই যে বললাম যে ফোর্স এক্সার্ট করে তুমি চেঞ্জ করতেও পারো অথবা চেঞ্জ করার চেষ্টা করতে পারো। ওকে, আচ্ছা, এবারে দেখো আমরা ফোর্সের ফর্মুলাটা একবার ডিরাইভ করব। আমরা সবাই জানি F ইকুয়াল টু mA, স্টিল আমি একবার ডিরাইভ করব। আমরা নিউটনের সেকেন্ড ল দিয়ে কি জানি? নিউটনস সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড ল কি বলছে? না, ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু চেঞ্জ ইন মোমেন্টাম বাই চেঞ্জ ইন টাইম, রাইট? তার মানে আমরা বলতে পারি ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু চেঞ্জ ইন মোমেন্টাম। তার মানে চেঞ্জ ইন মোমেন্টাম আমরা বলতে পারি ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, ইয়েস অর নো, বাই ডেল টি। তাহলে ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু চেঞ্জ ইন মোমেন্টাম, তার মানে আমি এখানে বলতে পারি এম ভি ফাইনাল মাইনাস এম ভি ইনিশিয়াল বাই চেঞ্জ ইন টাইম। কেন? কারণ মোমেন্টাম হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। কি বললাম? বোঝা গেল? তাহলে ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাস ইন্টু চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম, ডিরেক্টলি প্রপোর্শনাল টু এম এ। কেন? কারণ আমরা জানি চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম ইজ নাথিং বাট অ্যাক্সেলারেশন। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এম ইন্টু এ। তাহলে তুমি যদি প্রপোর্শনালিটি হাঁটো তাহলে একটা কনস্ট্যান্ট আসবে উইচ ইজ এফ ইকুয়াল টু কে ইন্টু এম ইন্টু এ, এবং এসআইতে দেখা যাবে যে কে এর ভ্যালুটা সেটা 1 এর সাথে ইকুয়াল হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এফ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, যেহেতু কে ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা ফোর্সের ফর্মুলা। এবার একটা জিনিস দেখো,
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফোর্স যদি ইনক্রিজ হয় তার মানে অ্যাজ দ্য ফোর্স ইনক্রিজেস অ্যাক্সেলারেশন অলসো ইনক্রিজেস, ফোর্স যদি ডিক্রিজ করে অ্যাক্সেলারেশনও কি করবে, ডিক্রিজ করবে। কিন্তু একটা জিনিস দেখো, ফোর্স তো ভেক্টর কোয়ান্টিটি, অ্যাক্সেলারেশনও ভেক্টর কোয়ান্টিটি, তার মানে আমরা বলতে পারি এফ ভেক্টর ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন ভেক্টর। তার মানে আমরা যদি ফোর্সের ডিরেকশন চেঞ্জ করি অ্যাক্সেলারেশনেরও কিন্তু ডিরেকশন কি হবে, চেঞ্জ হবে। ওকে, আশা করি ফোর্স ক্লিয়ার। এবারে চলে এসো মোশন। মোশন কি কি? মোশন দুটো টাইপসের, একটা হচ্ছে ট্রান্সলেটরি মোশন, একটা হচ্ছে রোটেটরি মোশন। তো ফার্স্টে হচ্ছে আমাদের মোশন। মোশনের কি কি টাইপ আমরা দেখলাম, একটা হচ্ছে ট্রান্সলেটরি মোশন, ট্রান্সলেটরি মোশন, এবং আরেকটি হচ্ছে রোটেটরি মোশন, রোটেটরি মোশন। তো ফার্স্ট হচ্ছে আমাদের ট্রান্সলেটরি মোশন, ট্রান্সলেটরি মোশন। ট্রান্সলেটরি মোশন কি বলছে, ধরো তোমার কাছে একটা অবজেক্ট আছে এবং যেটা কিনা ফ্রি টু মুভ, তার মানে তুমি কোনো পয়েন্টে কিন্তু ফিক্সড করোনি, একদম ফ্রি টু মুভ। এবারে তুমি যদি এর উপর একটা ফোর্স এক্সার্ট করো তাহলে তুমি কি দেখবে, তুমি দেখবে যে এই যে বডিটা রয়েছে সেটা কি হবে, একটা স্ট্রেট লাইন ফলো করবে। ইয়েস অন, একটা স্ট্রেট লাইন বরাবর কি করবে, মুভ করবে। আরে বাবা, আমার কাছে এই পেনটা রয়েছে এবং এই পেনটা কিন্তু কোনো এন্ডে ফ্রি টু মুভ নয়, সরি ফিক্সড নয়, তার মানে পেনটি কিন্তু ফ্রি টু মুভ। তো এবারে যদি আমি একটা ফোর্স এক্সার্ট করি তাহলে দেখা যাচ্ছে এই পেনটা কিন্তু একটা স্ট্রেট লাইন ফলো করছে। ইয়েস অন নো? তাহলে আমরা বলতে পারি এই যে বডিটা রয়েছে সেটা একটা স্ট্রেট লাইন ফলো করবে। আমি ধরে নিলাম এই বডিটা এক্স ডিস্টেন্স কভার করছে ইন টি টাইম। কি বললাম, বোঝা গেল? টি টাইমের মধ্যে এই বডিটা এক্স ডিস্টেন্স কভার করছে। এবারে দেখো ট্রান্সলেটরি মোশনের একটা প্রপার্টি কি, প্রপার্টি হচ্ছে যে এই বডির ওপরে যতগুলো পয়েন্ট আছে না, প্রত্যেকটি পয়েন্ট কিন্তু সেম টাইমের মধ্যে সেম ডিস্টেন্স কভার করবে। কি বললাম, বোঝা গেল না? দেখো, ধরো আমি চারটে পয়েন্ট ধরে নিলাম 1 2 3 4। এবারে কোনো পয়েন্ট যখন হিঞ্জই না, যখন কোনো একটা এন্ড যখন হিঞ্জড না, মানে পাইভটেড না, তাহলে কি হবে, আমি যদি ফোর্স এক্সার্ট করি এই এন্ডেও টি টাইমের মধ্যে এক্স ডিস্টেন্স কভার করবে, একইভাবে এই এন্ডও কি করবে, টি টাইমের মধ্যে এক্স ডিস্টেন্স কভার করবে। তাহলে আমরা বলতে পারি ট্রান্সলেটরি মোশনের ক্ষেত্রে এই 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, এই প্রত্যেকটি পয়েন্টই কি করবে, সেম টাইমের মধ্যে সেম ডিস্টেন্স কভার করবে। কেন? এদের না তো কোনো লাইক ডিরেকশনেরও চেঞ্জ হচ্ছে না, স্ট্রেট লাইন ফলো করছে। তাহলে আমরা বলতে পারি এই 1 নম্বর পয়েন্টটা, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্টও কিন্তু কি করবে, এক্স ডিস্টেন্সই কভার করবে ইন টি টাইম। ওকে, নেক্সট হচ্ছে আমাদের রোটেটরি মোশন। রোটেটরি মোশন, এবারে রোটেটরি মোশনটা কি না, এই সেম বডিটাই তুমি যদি কোনো একটা এন্ডে যদি হিঞ্জ করে দাও বা পাইভট করে দাও তাহলে দেখা যাবে এবারে তুমি যদি একটা ফোর্স এক্সার্ট করো তাহলে কিন্তু এই বডিটার স্ট্রেট লাইন ফলো করবে না। কেন করবে না? কারণ তুমি একটা এন্ড তো হিঞ্জ করে দিয়েছো। আরে বাবা, ধরো এই যে পেনটা, এই পেনের যদি একটা হিঞ্জ আমি যদি ফিক্সড করে দিই এবং তারপরে যদি ফোর্স এক্সার্ট করি তাহলে কি হবে, আমি দেখতে পাবো এই যে এন্ড মানে এই যেই পয়েন্টটায় আমার হিঞ্জ আছে সেই পয়েন্টের রেসপেক্টে কিন্তু এটা একটা রোটেশন মোশন কমপ্লিট করবে, রাইট? তার মানে আমরা বলতে পারি যে আমি যদি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই বডিটার স্ট্রেট লাইন ফলো করবে না, একটা রোটেশন মোশন কমপ্লিট করবে। কি বললাম, বোঝা গেল? ইয়েস অর নো? তাহলে এই যে রোটেশন মোশন, এই রোটেশন মোশনে কি ট্রান্সলেটরি মোশনের মতো প্রত্যেকটি পয়েন্ট সেম টাইমের মধ্যে সেম ডিস্টেন্স কভার করবে? আনসার হলো একেবারেই না। কেন না? এক মিনিট, আমি একটু বোর্ডটা মুছে নিই। আচ্ছা, তোমরা এটা লিখে নাও, লিখে নেবে, এটা অবশ্যই লিখবে। ওকে, আচ্ছা, কি বললাম যে ধরো একটা বডি রয়েছে যেটা তুমি একটা পয়েন্টে হিঞ্জ করে দিয়েছো। ওকে, এবারে তুমি যদি এখানে একটা ফোর্স এক্সার্ট করো তাহলে তুমি দেখতে পাবে যে এই বডিটার স্ট্রেট লাইন ফলো করবে না। কেন করবে না? কারণ আমি অলরেডি একটা পয়েন্ট হিঞ্জ করে দিয়েছি। ওই যে বললাম যে তুমি যদি পেনের এই পয়েন্টে হিঞ্জ করে দাও, এবারে তুমি যদি ফোর্স এক্সার্ট করো তাহলে পেনটা কি আর স্ট্রেট লাইন মোশন ফলো করছে? অবভিয়াসলি করছে না। তাহলে দেখা যাবে যে এই পাইভট পয়েন্ট থেকে যে অ্যাক্সিসটা পাস করছে, এবারে না একটা কথা বলি, এখানে যেহেতু আমরা এখানে আমি 2Dতে মানে বোর্ডটা যেহেতু 2D, আমি এখানে তোমাকে 3Dতে অতটা ফিল করাতে পারবো না, বাট স্টিল এখানে অ্যাক্সিসটা কোন দিকে, অ্যাক্সিসটা কিন্তু বোর্ডের ভিতর থেকে বাইরের দিকে বেরোচ্ছে, মানে অ্যাক্সিসটা তোমার দিকে। কি বললাম, বোঝা গেল? ধরো তুমি একটা তীর মেরেছো, তীরটা এখানে এসে ঢুকে গেছে, তাহলে সেটা হচ্ছে অ্যাক্সিস। তাহলে সেই অ্যাক্সিসের রেসপেক্টে মানে আমি বলতে চাইছি অ্যাক্সিস ইজ বেসিক্যালি পারপেন্ডিকুলার টু দিস প্লেন। ওকে, তাহলে সেই অ্যাক্সিসের রেসপেক্টে এই বডিটা কি করবে, সার্কুলার মোশন কমপ্লিট করবে, আই মিন রোটেশন মোশন কমপ্লিট করবে। আচ্ছা, এবারে আমি ধরে নিলাম যে এই বডির উপরে 3টে পয়েন্ট আছে, 1 2 3। তার মানে প্রত্যেকটি পয়েন্ট কি করবে, সার্কুলার মোশন কমপ্লিট করছে।
এক নম্বর পয়েন্টটা তো অলরেডি সার্কুলার মোশন কমপ্লিট করছে, 2 নম্বর পয়েন্টে একটা সার্কুলার মোশন কমপ্লিট করবে, 3 নম্বর পয়েন্টে একটা সার্কুলার মোশন কমপ্লিট করবে। এবারে আমরা কি জানি, যখন কোনো পয়েন্ট সার্কুলার মোশন পারফর্ম করে তখন সে কতটা ডিস্টেন্স কভার করে না সার্কুলার ট্র্যাকের যে সার্কামফারেন্স, রাইট? তাহলে এই ও পয়েন্টটা হচ্ছে প্রত্যেকটি সার্কুলার মোশনের সেন্টার। কি বললাম, বোঝা গেল? তাহলে সেন্টার থেকে 1 নম্বর পয়েন্টের ডিস্টেন্স যদি আর হয় এবং 2 নম্বর পয়েন্টের ডিস্টেন্স যদি আর প্রাইম হয়, তার মানে 1 নম্বর যে পার্টিকেলটা সেটা আর রেডিয়াস বিশিষ্ট কোনো একটা সার্কুলার ট্র্যাক বরাবর ঘুরছে, একইভাবে 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা আর প্রাইম রেডিয়াস যুক্ত কোনো একটা সার্কুলার ট্র্যাকে ঘুরছে। তাহলে দেখো আমরা জানি যে কোনো একটা পার্টিকেল যখন সার্কুলার মোশন পারফর্ম করে, দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্যাট পার্টিকেল ইজ নাথিং বাট দ্য সার্কামফারেন্স অফ দ্যাট সার্কুলার ট্র্যাক হুইচ ইজ 2 পাই আর। কি বললাম, বোঝা গেল? তাহলে যদি আর প্রাইম আর এর থেকে লেস হয় তাহলে 2 পাই আর প্রাইম ইজ লেস দ্যান অলসো 2 পাই আর, ইয়েস অর নো? আরে বাবা, আর প্রাইম যদি আর এর থেকে ছোট হয় তার মানে 2 পাই আর প্রাইম কি হবে? 2 পাই আর এর থেকে ছোট হবে। তার মানে আমরা বলতে পারি ডিস্টেন্স কভার্ড বাই দ্য সেকেন্ড পয়েন্ট ইন টি টাইম is less than distance covered by the first point in t time। কি বললাম, বোঝা গেল? তাহলে ট্রান্সলেটরি মোশনে কি দেখলাম আমরা, প্রত্যেকটি পয়েন্ট, বডির প্রত্যেকটি পয়েন্ট সেম টাইমের মধ্যে সেম ডিস্টেন্স কভার করছে, কিন্তু রোটেশন মোশনের ক্ষেত্রে কিন্তু বডির প্রত্যেকটি পয়েন্ট কিন্তু সেম টাইমের মধ্যে সেম ডিস্টেন্স কভার করছে না। আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে তোমরা এটা পুরোটা লিখে নাও। তো আমাদের নেক্সট টপিক সেটা হচ্ছে মোমেন্ট অফ ফোর্স অথবা টার্নিং এফেক্ট। ওকে, তো আমরা এখনই দেখলাম যদি কোনো একটা বডিকে আমি যদি পাইভট করি বা কোনো একটা পয়েন্টে যদি হিঞ্জ করি এবং ফ্রি এন্ডে যদি আমি ফোর্স এক্সার্ট করি তাহলে বডিতে একটা টার্নিং ইফেক্ট জেনারেট হয়, রাইট? এই টার্নিং ইফেক্টটাকে আমরা কি বলছি, টর্ক। এবারে এই টর্ক হচ্ছে দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ফোর্স এবং আরেকটি হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স অ্যান্ড হিঞ্জ পয়েন্ট। এবারে দেখো এই যে এই পেনটার যদি এই পয়েন্টটাকে আমি যদি হিঞ্জ করে দিই তাহলে ফ্রি এন্ডে আমাকে ফোর্স এক্সার্ট করতে হবে, তাই তো? এই পেনটার রোটেশন কমপ্লিট করানোর জন্য। তাহলে দেখো আমি যত বেশি ফোর্স এক্সার্ট করবো এটা তত বেশি টার্ন হবে, তার মানে আমার ফোর্স যত বাড়বে পেনের টার্নিং ইফেক্ট তত বাড়ছে কি না, তার মানে টর্ক ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ফোর্স। এবার একটা জিনিস দেখো, শুধুমাত্র ফোর্সের উপর ডিপেন্ড করছে না, আরেকটা কার উপরে ডিপেন্ড করছে না, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। কি বললাম, বোঝা গেল? একটা জিনিস দেখবে, বাড়িতে যে দরজা লাগানো থাকে বা আলমারি, সেই দরজার একদম এন্ডে কিন্তু মানে একটা তো হিঞ্জ পয়েন্ট থাকে, সেই হিঞ্জ পয়েন্ট থেকে কিন্তু ম্যাক্সিমাম ডিস্টেন্সে কিন্তু একটা হাতল লাগানো থাকে যেটা ধরে তোমরা দরজাটাকে পুল করো অথবা পুশ করো। কখনো কি ভেবে দেখেছো ওই হাতলটা দরজার মাঝখানে কেন লাগানো থাকে না? বেসিক্যালি কি হয়, ওই দরজাটাকে খোলার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট অফ টার্নিং ইফেক্ট অথবা টর্ক তো প্রয়োজন। ধরো আমি বললাম যে একটা দরজাকে খোলার জন্য বা এই পেনটাকে খোলা, এই পেনটাই মনে করো দরজা এবং যার পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে সব থেকে মানে একদম উইডথটা সেটা 4 মিটার। ওকে, এবারে এই পেনটাকে ঘোরানোর জন্য বা এই দরজাটাকে খোলার জন্য আমি ধরে নিচ্ছি 4 নিউটন মিটার অ্যামাউন্ট অফ টর্ক আমার প্রয়োজন। ওকে, তাহলে টর্ক আমার কত প্রয়োজন না, 4 নিউটন ইন্টু মিটার। তো আমরা দেখলাম যে টর্ক ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইন্টু ফোর্স। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইন্টু ফোর্স। এবার একটা জিনিস দেখো, 4 নিউটন মিটার আমাদের টর্ক জেনারেট করতে হবে। ইট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ টর্ক টু ওপেন দ্য ডোর। এটা আমি ধরে নিচ্ছি, তার মানে এটা নয় যে যে কোনো বাড়িতে দরজা খুলতে গেলে 4 নিউটন মিটারের টর্ক প্রয়োজন। এটা আমি জাস্ট ধরে নিচ্ছি যে ধরে নাও আমার কাছে একটা দরজা আছে আমাদের বাড়িতে বা তোমার বাড়িতে হোক আমার বাড়িতে হোক, সেই দরজাটাকে খোলার জন্য মিনিমাম 4 নিউটন মিটার অ্যামাউন্ট অফ টর্ক আমার প্রয়োজন। ওকে, এবারে দেখো আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি 4 হয় মানে একদম ম্যাক্সিমাম ডিস্টেন্সে, দরজার একদম শেষ পয়েন্টে, কি বললাম, বোঝা গেল? হিঞ্জ পয়েন্ট থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে, বেসিক্যালি আমি এই পয়েন্টের কথা বলছি। এই পয়েন্টে যদি আমি ফোর্স এক্সার্ট করি তাহলে দেখা যাচ্ছে এই 4 নিউটন মিটার অ্যামাউন্ট অফ টর্ক জেনারেট করতে আমাকে মাত্র 1 নিউটন ফোর্স এক্সার্ট করতে হচ্ছে। কি বললাম, বোঝা গেল? তার মানে হিঞ্জ পয়েন্ট থেকে আমি যত ডিস্টেন্স, যত বেশি দূরত্বে আমি ফোর্স অ্যাপ্লাই করব তত কম আমাকে এফোর্ট দিতে হবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা একটু কমে গিয়ে 2 হয়ে যায় তাহলে আমার ফোর্সটা কি হবে, বাড়াতে হবে। তার মানে প্রথমে হিঞ্জ পয়েন্ট থেকে একদম ম্যাক্সিমাম ডিস্টেন্সে ছিলাম, তখন আমাকে ফোর্স কতটা অ্যাপ্লাই করতে হচ্ছিল, মাত্র 1 নিউটন। এখন ধরো আমি একদম দরজার মাঝখানে আমি ফোর্স এক্সার্ট করতে চাইছি, মানে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি হলো, কমে গেল। তার ফলে আমাকে কিন্তু ফোর্স বাড়াতে হচ্ছে টু জেনারেট 4 নিউটন মিটার অ্যামাউন্ট অফ টর্ক অথবা টার্নিং ইফেক্ট। কি বললাম, বোঝা গেল?
আচ্ছা, যদি আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স একেবারে মিনিমাম হয়ে যায়, মানে একদম হিঞ্জ পয়েন্ট, দরজার যেখানে হিঞ্জ থাকে না, সেই হিঞ্জ পয়েন্টেই তুমি ফোর্স অ্যাপ্লাই করতে চাইছো, তাহলে তোমাকে কতটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে না, 4 নিউটন অ্যামাউন্ট অফ ফোর্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে টু জেনারেট 4 নিউটন মিটার টর্ক। ওকে, তাহলে দেখো যত তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বাড়বে তত কম তোমাকে ফোর্স এক্সার্ট করতে হবে টু জেনারেট রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ টর্ক। কি বললাম, বোঝা গেল? তাহলে দেখা যাচ্ছে যে টর্ক ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইনটু ফোর্স। আচ্ছা, এবার একটা জিনিস, টর্ক হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। কি বললাম, বোঝা গেল? টর্ক হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এখানে না আমার একটা কোয়েশ্চেন আছে তোমাদের কাছে। দেখো, আমরা যখন ওয়ার্ক ডান পড়েছিলাম, তোমরা আশা করি সবাই পড়ে নিয়েছো ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানও কিন্তু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ছিল, রাইট? এখানেও কিন্তু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্টই, বাট তফাৎটা কোথায়? কারণ দেখো, আমি এখানে লিখেছি যে টর্ক ইজ বেসিক্যালি ভেক্টর প্রোডাক্ট অফ আর পারপেন্ডিকুলার অ্যান্ড ফোর্স, সো টর্ক ইজ অলসো আ ভেক্টর কোয়ান্টিটি। বাট মাই কোয়েশ্চেন ইজ দ্যাট ওয়ার্ক ডানও তো ডিসপ্লেসমেন্ট এবং ফোর্সেরই প্রোডাক্ট, তাই না? তাহলে ওয়ার্ক ডানকে আমরা কেন স্কেলার কোয়ান্টিটি বলছি? আচ্ছা, আমার বেসিক্যালি কোয়েশ্চেনটা এটাই যে 2 ইন্টু 2 তো 4 হয়, মানে 4 ইকুয়াল টু 2 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 2 ইকুয়াল টু 4, তাহলে চাঁদে গিয়ে কি 2 ইন্টু 2 ইকুয়াল টু 5 হয়ে যাবে? মঙ্গলে গিয়ে বা নেপচুনে গিয়ে ওখানে কি 2 ইন্টু 2 ইকুয়াল টু 6 হয়ে যাবে? না তো। তার মানে 2 ইন্টু 2 ইকুয়াল টু, এটা তো ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এরকম কেন হচ্ছে যে আমরা একবার পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর ফোর্সকে মাল্টিপল করছি, একবার ভেক্টর কোয়ান্টিটি পাচ্ছি যেটাকে আমরা টর্ক বলছি, অথবা একবার আমরা প্রোডাক্ট করে আমরা ওয়ার্ক ডান বলছি? তার মানে দেখো, পারপেন্ডিকুলার ডিস্টেন্স এবং ফোর্সকে মাল্টিপল করলে এটা তো পসিবল না একবার তুমি ওয়ার্ক ডান পাচ্ছ, একবার তুমি লাইক টার্নিং ইফেক্ট মানে টর্ক পাচ্ছ, তার মানে ওয়ার্ক ডান আর টার্নিং ইফেক্ট তো আর ইকুয়াল না। কি বললাম, বোঝা গেল? মানে এটা তো লাইক ওরকম টাইপের হয়ে গেল যে পরীক্ষায় কিছুই পারছি না, এলএইচএস কে 0 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, রাইট হ্যান্ড কেও মাল্টিপ্লাই করে দিলাম 0 দিয়ে, তাহলে আমাদের লেফট হ্যান্ড ইকুয়াল টু রাইট হ্যান্ড 0 ইকুয়াল টু 0 প্রুভ হয়ে গেল, রাইট? এরকম টাইপের মূর্খামি করলে তো নাম্বারই পাবো না, তাই না? তখন ওই পরীক্ষক যে খাতা দেখেন, এক্সামিনার, তিনি কি করবেন বলো তো? তিনিও কিন্তু 100 তে 100 দিয়ে একটা 0 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, বলবে যে কেন, তুমি যে থিওরিতে কাজ করেছো আমি সেই থিওরিতেই নাম্বার দিয়েছি। যাই হোক, তো দেখো বেসিক্যালি তোমরা এখন ক্লাস 10-এ পড়ছো, তোমাদের আমি এটা বলবো, বাট তোমরা একটু জাস্ট মনে রাখবে, অতটা দরকার নেই, অতটা স্ট্রেস ফিল করার দরকার নেই যে নতুন কিছু শিখছি। তোমাদের 11 এগুলো রয়েছে, যারা সায়েন্স নেবে তারা অবশ্যই পড়বে। ইফ উই টেক টু ভেক্টরস, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, তো বেসিক্যালি আমরা ছোটবেলায় করতাম না যে লাইক 2 ইন্টু 2 ইকুয়াল টু 4, রাইট? তারপরে একটু বড় হলাম, তখন আমরা করলাম 2.2 ইকুয়াল টু 4। তো বেসিক্যালি নাম্বারসের ক্ষেত্রে কি হয়, তুমি 2 ক্রস 2 করো, 2.2 করো, তুমি 4ই পাবে। বাট ভেক্টর কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন কিন্তু আলাদা, মানে এইটা কিন্তু আলাদা, ক্রস আলাদা, ডট আলাদা। অনেকের কথা, দাদা এটা তুমি কি বলছো, মানে এটা কেমন তর হলো যে লাইক ক্রস, মানে দুটোই তো মাল্টিপ্লিকেশন। আমিও বলছি দুটোই মাল্টিপ্লিকেশন, বাট যখন তুমি ফিজিক্স পড়াশোনা করছো, যখন তুমি হায়ার ফিজিক্সে পা রাখবে না, তখন কিন্তু এই দুটো কিন্তু সাইন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং কিন্তু ক্যারি করে। কি বললাম, বোঝা গেল? আমি এখানে লিখে দিয়েছি দেখো স্টার মার্কস করে, ইফ উই টেক টু ভেক্টরস এ এন্ড বি ভেক্টর, তো আমরা বেসিক্যালি দুটো ভেক্টর, মানে দুটো ভেক্টরের আমরা প্রোডাক্ট দু রকম ভাবে করতে পারি। বেসিক্যালি এটা তো প্রোডাক্ট, তাহলে দুটো নাম্বারসের আমরা প্রোডাক্ট তুমি ক্রস করো বা ডট করো, এটাকে আমরা ক্রস বলছি, এটাকে আমরা ডট বলছি, তাই তো? ডট করো বা ক্রস করো, তুমি কিন্তু তোমার রেজাল্ট যেটা তুমি সেম পাবে, কিন্তু দুটো ভেক্টরের প্রোডাক্ট কিন্তু দুটো কিন্তু ডিফারেন্ট। একটা হয় ক্রস প্রোডাক্ট, একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। দুটি ভেক্টরে তুমি যদি ক্রস প্রোডাক্ট করো, তাহলে কিন্তু তুমি যেটা রেজাল্টেন্ট পাবে সেটাও কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। কি বললাম, বোঝা গেল? কিন্তু দুটি ভেক্টরে তুমি যদি ডট প্রোডাক্ট নাও, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। কি বললাম, বোঝা গেল? এবার বেসিক্যালি ওয়ার্ক ডানে কি হয় না, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ডট পারপেন্ডিকুলার ডিস্টেন্স। কি বললাম, বোঝা গেল? মানে ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের যদি আমরা ডট প্রোডাক্ট নিই, তাহলে আমরা পাই ওয়ার্ক ডান, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স এবং ফোর্সের যদি আমরা ক্রস প্রোডাক্ট নিই, তাহলে আমরা পাই টর্ক উইচ ইজ ভেক্টর কোয়ান্টিটি। তার মানে আমি এটাই বলতে চাইছি যে দুটি ভেক্টরের প্রোডাক্ট কিন্তু দুটো ডিফারেন্ট ডিফারেন্ট হয়, আমরা দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই আমরা ডিফারেন্ট ভাবে করতে পারি। একটাকে আমরা ক্রস প্রোডাক্ট বলি, আর একটাকে আমরা ডট প্রোডাক্ট বলি। ক্রস প্রোডাক্টে কি হয়, দুটি ভেক্টরের যদি আমরা ক্রস প্রোডাক্ট নিই, আমরা পাবো কি ভেক্টর কোয়ান্টিটি পাবো, যেমন আমরা ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের আমরা ক্রস প্রোডাক্ট করছি এবং আমরা কি পাচ্ছি, টর্ক পাচ্ছি, উইচ ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এবং দুটি ভেক্টরের যদি আমরা ডট প্রোডাক্ট নিই, তাহলে আমরা একটা স্কেলার কোয়ান্টিটি পাবো, যেটা যেমন আমরা ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের যদি আমরা ডট প্রোডাক্ট করি, তাহলে আমরা কিন্তু একটা ওয়ার্ক ডান পাবো। তার মানে কিন্তু এটা নয় যে ওয়ার্ক ডান ইকুয়াল টু টর্ক। কেন? কারণ ওয়ার্ক ডান একটা স্কেলার কোয়ান্টিটি এবং টর্ক একটা ভেক্টর কোয়ান্টিটি। একটা ভেক্টর কোয়ান্টিটি কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটির সাথে ইকুয়াল হতে পারে না। কি বললাম, বোঝা গেল? আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখো টর্ক যখন একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি কি থাকে, একটা ম্যাগনিটিউড থাকে, মান থাকে, এবং একটা কি থাকে, ডিরেকশন থাকে। তাহলে টর্কেরও তো ডিরেকশন আছে। টর্কের দুটো ডিরেকশন, একটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ টর্ক এবং আরেকটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক। ওকে, ক্লকওয়াইজ টর্ক কি বলছে, ধরো আমাদের একটা বডি আছে যেটা কিনা পাইভট আছে একটা পয়েন্টে, এবং আরেকটা পয়েন্টে আমি আমার ফোর্সটা এমন ভাবে এক্সার্ট করছি যাতে কিনা আমাদের যে বডিটা সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। মানে একটা
টার্নিং ইফেক্ট জেনারেট হবে বাট ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্য hands of clock কি বললাম বোঝা গেল তাহলে when a force is applied to a body pivoted at a point if the body moves in anti-clock direction then the moment produced is anti-clockwise movement কি বললাম বোঝা গেল it is positive it causes outward motion কি বললাম বোঝা গেল আচ্ছা এটাকে আমরা পজিটিভ কেন ধরছি বা অ্যান্টি ক্লককে আমরা নেগেটিভ ক্লককে আমরা কেন নেগেটিভ ধরি এটার কোনো কিন্তু ফিক্সড কোনো রুল নেই কি বললাম বোঝা গেল এটা আমি ধরে নিচ্ছি তুমি ক্লককে তুমি নেগেটিভ ধরতে পারো মানে ক্লককে তুমি পজিটিভ ধরতে পারো অ্যান্টি ক্লককে তুমি নেগেটিভ ধরতে পারো তোমার ইচ্ছা তুমি কি করতে পারো তোমার ইচ্ছা বাট পরীক্ষায় যখন তুমি কোনো নিউমেরিক্যালস করছো এবং তুমি ওখানে ক্লকটাকে লাইক নেগেটিভ ধরছো বা অ্যান্টি ক্লকটাকে তুমি পজিটিভ ধরছো অথবা অ্যান্টি ক্লকটাকে তুমি নেগেটিভ ধরছো ক্লকটাকে পজিটিভ ধরছো আমি বলবো তুমি মানে থ্রু আউট দ্য পেপার তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে এরকম নয় যে তুমি প্রথমে কোথাও বললে যে ক্লকটাকে আমি নেগেটিভ ধরছি পরের স্টেপে তুমি ক্লকটাকে পজিটিভ ধরে নিচ্ছ তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে অবভিয়াসলি তোমাকে মেনশনও করতে হবে তোমাকে লিখতে হবে যে উই অ্যাজিউম ক্লকওয়াইজ টর্ক ইকুয়াল টু নেগেটিভ অর পজিটিভ তো হোয়াট এভার ইউ ওয়ান্ট তো তোমাকে সেটা লিখতে হবে কি বললাম বোঝা গেল আচ্ছা নেক্সট হচ্ছে ক্লকওয়াইজ টর্ক লাইক কোন একটা বডিকে যদি আমি এমন দিকে ফোর্স এক্সার্ট করবো যাতে কিনা আমাদের বডিটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরে মানে ক্লকওয়াইজ টর্ক জেনারেট হয় সেটাকে আমরা কি বলবো ক্লকওয়াইজ টর্ক বা ক্লকওয়াইজ মুভমেন্ট ইট ইজ নেগেটিভ ইট কজেস ইনওয়ার্ড মোশন ওকে তো আশা করি এতটা ক্লিয়ার কি বললাম টর্ক একটা ভেক্টর কোয়ান্টিটি এবং আমরা কি বললাম যে দেখো পারপেন্ডিকুলার ডিসটেন্স এবং ফোর্সের কিন্তু মাল্টিপ্লিকেশন করলে যেমন আমরা ওয়ার্ক ডান পাই তেমন কিন্তু আমরা টর্কও পাচ্ছি বাট তার মানে এটা নয় যে ওয়ার্ক ডান ইকুয়াল টু টর্ক রাইট কেন কারণ ওয়ার্ক ডান ইজ আ স্কেলার কোয়ান্টিটি এবং টর্ক হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি এবং সেটা বলার জন্য আমি কি বললাম এটা 11 এর একটা কনসেপ্ট আমি তোমাদের সাথে পরিচয় করালাম বাট আমি আবার বলছি এটা আমাদের অতটা ভেবে লাভ নেই যে এটা নিয়েও হয়তো পরীক্ষায় আসতে পারে কিছু একদমই না কিছুই আসবে না বাট স্টিল শিখে রাখাটা কোনো মানে ক্ষতি না কারণ দেখো অ্যাকচুয়ালি কি হয় না টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ তো এবারে এটাকে যদি আমরা ম্যাগনিটিউড ওয়াইজ লিখতে চাই আমাদের লিখতে হবে এটা যে আর এফ সাইন থিটা বাট একটু মনে করে দেখো ওয়ার্ক ডান তুমি লিখতে এফ ডি কস থিটা তো বেসিক্যালি এটাই হয় যখন তুমি ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট নাও ঠিক আছে দুটো ভেক্টরে তুমি যদি ক্রস প্রোডাক্ট নাও তোমার রেজাল্টেন্টও কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি বেরোবে কি বললাম বোঝা গেল কিন্তু তুমি দুটো ভেক্টরে তুমি যদি ডট প্রোডাক্ট নাও তোমার রেজাল্টেন্ট কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি বেরোবে যেমন আমরা ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট নিচ্ছিলাম আমরা কি পাচ্ছিলাম ওয়ার্ক ডান এবারে এই এফ ডট ডি এটাকে যদি আমরা ম্যাগনিটিউড ওয়াইজ লিখতে চাই আমরা কি লিখবো এফ ডি কস থিটা কি বললাম বোঝা গেল একইভাবে যদি আমরা মানে ডিসপ্লেসমেন্ট এবং ফোর্সে যদি আমরা ক্রস প্রোডাক্ট নিই তাহলে আমাদের রেজাল্টেন্ট হচ্ছে আমাদের টর্ক হুইচ ইজ আ ভেক্টর কোয়ান্টিটি এবং এটাকে যদি আমরা ম্যাগনিটিউড ওয়াইজ লিখতে চাই মানে আমরা যদি এখানে টর্কের ম্যাগনিটিউড লিখতে চাই আমরা লিখতে পারি আর এফ সাইন থিটা কি বললাম বোঝা গেল তো স্টুডেন্টস তোমরা আশা করি টর্ক বুঝতে পেরেছো তো এবার আমরা কি করব যে আমাদের কাছে স্কেলটা রয়েছে সেটা আমরা মিডল পজিশনে হিঞ্জ করব ঠিক আছে এবং হিঞ্জ পজিশন থেকে দুটি এন্ডের ডিসটেন্স আমরা ধরে নিচ্ছি এস করে ওকে এবারে একটা এন্ডের নাম দিলাম আমরা এ আর একটা এন্ডের নাম আমরা দিলাম বি এবারে এ এন্ডে আমরা ফোর্স অ্যাপ্লাই করব বি এন্ডেও ফোর্স অ্যাপ্লাই করব এবং দুটি ফোর্সই কিন্তু ইকুয়াল ম্যাগনিটিউড থাকবে এবং ডিরেকশনও কিন্তু সেম থাকবে তার মানে প্যারালাল তার মানে দুটি ভেক্টর যখন আমরা কি জানি দুটি ভেক্টর যদি ডিরেকশন এবং ম্যাগনিটিউড যদি সেম থাকে দুটি ভেক্টরকে আমরা কি বলতে পারি প্যারালাল ভেক্টর ওকে তাহলে দেখো এই দুটি ভেক্টর কি প্যারালাল ভেক্টর এবারে এই দুটি প্যারালাল ফোর্সের জন্য যে মোমেন্ট তৈরি হবে সেই মোমেন্টের আমরা সাম দেখব কত আসে তাহলে এ এন্ডে ফোর্স আমরা অ্যাপ্লাই করছি আপওয়ার্ড ডিরেকশনে যার ফলে এই এন্ডটা কোন দিকে ঘুরতে চাইছে না অ্যান্টি ক্লকওয়াইজ তার মানে এখানে যে টার্নিং ইফেক্ট তৈরি হচ্ছে সেটা কোন ডিরেকশনে না অ্যান্টি ক্লকওয়াইজ রাইট বাট এই ডিরেকশনে কি হচ্ছে এই ডিরেকশনে মানে বি পয়েন্টে যখন আমি এফ অ্যাপ্লাই করছি তাহলে দেখা যাচ্ছে যে এই এন্ডটা ক্লকওয়াইজ আমাদের টার্ন হতে চাইছে তার মানে এদিকে কোন রকমের টার্নিং ইফেক্ট তৈরি হচ্ছে ক্লকওয়াইজ টার্নিং ইফেক্ট ঠিক আছে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ টার্নিং ইফেক্ট কি প্লাস অফ এফএস আমি এক্ষুনি বললাম যে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ টর্ককে আমরা পজিটিভ ধরে নেব এবং ক্লকওয়াইজ টর্ককে আমরা নেগেটিভ ধরে নেব এবং থ্রু আউট দিস চ্যাপ্টার আমরা সেটা নিয়ে কনসিস্টেন্ট থাকবো এরকম না যে একবার বলছি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ আবার নিউমেরিক্যালে করে দিচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ তাহলে সেটা যেন আমরা না করি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক কোথায় তৈরি হচ্ছে না এ এন্ডে তাহলে সেটা আমরা লিখলাম প্লাস এফএস অ্যান্টি ক্লকওয়াইজ আর বি এন্ডে টর্ক কি তৈরি হচ্ছে ক্লকওয়াইজ তাই তো তাহলে মাইনাস অফ এফএস তাহলে আমরা কি করব আমরা অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক এবং ক্লকওয়াইজ টর্ক আমরা অ্যাড করে দেবো অ্যাড করলে আমাদের দেখা যাচ্ছে 0 আসছে তার মানে আমরা এখান থেকে কি কনক্লুড করলাম প্যারালাল ফোর্সেস অ্যাপ্লাইড ইন পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন প্রডিউস জিরো অর নাল টর্ক ঠিক আছে তার মানে কোন একটা বডিকে যদি আমরা হিঞ্জ করি এবং যে কোনো ডিসটেন্সে যদি আমরা সেম অ্যামাউন্ট অফ ফোর্স যদি আমরা প্যারালাল ফোর্স যেটাকে আমরা মানে সেম ডিরেকশনে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে যেটা টর্ক সেটা কত 0 এবং সেটা খুব মানে লাইক লজিক্যাল যদি এখানে আমরা হিঞ্জ করে দিই পেনটাকে মিডল সেকশনে এবং এই দুদিক থেকে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কিন্তু পেনটা কিন্তু কোনো দিকেই ঘুরবে না রাইট তো আমাদের নেক্সট টপিক হচ্ছে কাপেল কি
টু ইকুয়াল অ্যান্ড অপোজিট প্যারালাল ফোর্স নট অ্যাক্টিং অ্যালং দ্য সেম লাইন ফর্ম কাপেল। তার মানে এই কেসটাতে আমরা কি করছিলাম, এই কেসটাতে আমরা সেম ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছিলাম, ঠিক আছে। বাট এখানে আমরা কি করব, এখানে আমরা অপোজিট ডিরেকশনে আমরা ফোর্স অ্যাপ্লাই করব, অবভিয়াসলি সেম অ্যামাউন্ট অফ ফোর্সই আমরা অ্যাপ্লাই করব। তাহলে বি পয়েন্টে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন এবং এ পয়েন্টে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন, ঠিক আছে। তাহলে দেখা যাবে যে বডিটা কিন্তু মানে আগের কেসে কি হচ্ছিল, এক্ষেত্রে যে এ এনটা সেটা অ্যান্টি ক্লকওয়াইজ স্ট্রোক পারফর্ম করছে, এদিকে বি কি ক্লকওয়াইজ স্ট্রোক পারফর্ম করছে, কিন্তু এখানে কি হবে, বি যেটা বিটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ স্ট্রোক কি হবে পারফর্ম করবে, একইভাবে এ এনটেও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক কিন্তু জেনারেট হচ্ছে, ওকে। তার মানে নেট টর্ক সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে বডিটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। মানে বেসিক্যালি এই পেনটাকে ধরো আমি এখানে ফিক্সড করেছি এবং এই ডিরেকশনে আমি ফোর্স লাগাচ্ছি আপওয়ার্ড ডিরেকশন এবং এই ডিরেকশনে ডাউনওয়ার্ড ডিরেকশনে, তাহলে বডিটা কিন্তু আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কি হবে, ঘুরবে। এবং এই কম্বিনেশনটাকে আমরা কি বলবো, কাপেল, ওকে। তাহলে আমরা কি বলছি, এ পয়েন্টে আমরা যে ফোর্স অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে এফ এবং পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য হিঞ্জ পয়েন্ট ইজ ও এ, ওকে। এবং টর্ক বি কি হচ্ছে এফ ইন্টু ও বি। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, বোথ আর পজিটিভ, বোথ আর পজিটিভ, নেগেটিভ এখানে ভুল লেখা ছিল, বোথ আর পজিটিভ। কেন, কারণ বডিটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে, রাইট, এবং অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক মানে কি আমরা পজিটিভ ধরে নিয়েছি স্টার্টিং এ। তাহলে আমরা যদি এই দুটো টর্ককে যদি আমরা অ্যাড করে দিতে পারি তাহলে আমাদের কি আসছে, টর্ক টোটাল ইকুয়াল টু এফ ইন্টু এ প্লাস এফ ইন্টু ও বি। তার আমরা বলতে পারি এফটা তো কমন, এফটা তো কনস্ট্যান্ট, রাইট, এফটা তো আমরা সিমিলার নিয়েছি, তাহলে এফটা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের ব্র্যাকেটে কি পড়ে থাকলো, ও এ প্লাস ও বি। তাহলে এফ ইকুয়াল টু এবারে ও এ প্লাস ও বিটাকে আমরা কি বলতে পারি, টোটাল লেন্থ অফ দ্য স্কেল, তার মানে আমরা এবি বলতে পারি এফ ইন্টু এবি। এবার আমরা ধরে নিচ্ছি এই স্কেলের লেন্থ হচ্ছে স্মল ডি, তাহলে আমাদের টোটাল আসলো, টর্ক টোটাল কি আসলো, এফ ইন্টু ডি, ওকে। তাহলে এটা আমরা কি বলছি, আমাদের কাপেল। আচ্ছা নেক্সট কি, নেক্সট টপিক হচ্ছে ইকুইলিব্রিয়াম। বেসিক্যালি ইকুইলিব্রিয়াম দুটো টাইপস হয়, একটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কি না, যখন কোনো একটা বডি যদি রেস্টে থাকে এবং তার উপরে যতগুলো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার নেট সামেশন যদি জিরো হয় এবং বডিটা রেস্টেই থেকে যায়, তাহলে আমরা সেই টাইপের ইকুইলিব্রিয়ামকে আমরা কি বলবো, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। আর ধরো যে কোনো একটা বডি মোশনে আছে এবং সেই বডির উপরে যতগুলো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তারা নিজেদের কি হচ্ছে ক্যান্সেল আউট করে দিচ্ছে, মানে ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে বডির স্পিড কিন্তু কনস্ট্যান্ট থাকবে। কি বললাম, বোঝা গেল? ধরো আমি বললাম এই বডিটা রেস্টে আছে, আমি এই ডিরেকশনে ফোর্স লাগাচ্ছি, এই ডিরেকশনে ফোর্স লাগাচ্ছি এবং সিমিলার, ঠিক আছে, তাহলে বডিটা কি রেস্টেই থাকবে। তাহলে এই টাইপের আমরা বডিকে আমরা এই টাইপের ইকুইলিব্রিয়ামকে আমরা কি বলবো, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। এবং ধরো এই বডিটা মোশনে আছে এবং মোশনে আছে, দেখা যাচ্ছে যে পেছন থেকে ওটা ঠেলা দিচ্ছে, এবার যে পেছন থেকে ঠেলা দিচ্ছে মানে যতটা ফোর্স এই ডিরেকশনে এক্সার্ট করছে, একইভাবে এই সামনের দিকে একটা মানুষ দাঁড়িয়েছে যে অপোজিট ডিরেকশনে কি করছে, ফোর্স অ্যাপ্লাই করছে, যার ফলে এই ফোর্সটা কি হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এবং বডিটা কিন্তু সেম ভি ভেলোসিটিতেই মুভ করছে। কি বললাম, বোঝা গেল? বারবার বলছি, স্পিড শুড বি কনস্ট্যান্ট। ফোর্স যারা নিজেদেরকে ক্যান্সেল আউট করে নিক কিন্তু স্পিড কিন্তু কনস্ট্যান্ট থাকতেই হবে। কি বললাম, বোঝা গেল? তাহলে সেই টাইপের ইকুইলিব্রিয়ামকে আমরা কি বলবো, ডাইনামিক ইকুইলিব্রিয়াম। আচ্ছা এবারে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম কি বলছে, দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি শুড বি জিরো। তার মানে ধরো একটা বডি রয়েছে এবং বডির উপরে কি কি ফোর্স এক্সার্ট হচ্ছে, F1 F2 আর ইন্টারনাল ফোর্স কি আছে, মানে যেটা লাইক মানে আমি এক্সটার্নাল ফোর্স তো একটা হয় যেটা আমরা নিজেরা অ্যাপ্লাই করি, আর একটা ফোর্স কোনটা, একটা ফোর্স হচ্ছে ওয়েটের জন্য ডাউনওয়ার্ড ডিরেকশনে, আর একটা হচ্ছে দুটো সারফেসের কন্ট্যাক্টে একটা ফোর্স কাজ করে উইচ ইজ নর্মাল ফোর্স ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন, রাইট। তাহলে আমরা বলতে পারি যে F1 ইকুয়াল টু মাইনাস অফ F2। মাইনাস অফ F2 কেন, কারণ দুটি ফোর্সই কি হচ্ছে, অপোজিট ডিরেকশনে। তাহলে মাইনাস সাইন কি ইন্ডিকেট করে যে দুটি ফোর্সই কিন্তু অপোজিট ডিরেকশনে এক্সার্ট হচ্ছে, রাইট। এবং ওদের ম্যাগনিটিউডটাকে আমরা ইকুয়াল ধরে নিচ্ছি, F1 ইকুয়াল টু F2 ইকুয়াল টু F, রাইট। এবং n ইকুয়াল টু W, এটা আমরা সকলেই জানি। কেন, কারণ দেখো যখন আমরা পেনটাকে যে হাতের উপরে রাখছি, এই পেনটা কি আকাশে উড়ে যাচ্ছে না তো, বা এই পেনটা কি আমার হাত ভেদ করে নিচের দিকে চলে যাচ্ছে না তো, তার মানে কি এই পেনের উপরে যে আপওয়ার্ড ফোর্স মানে n আর এর নিচে যে ডাউনওয়ার্ড ফোর্স মানে W, সেটা কি নিজেদেরকে কি করছে, ব্যালেন্স করে নিচ্ছে, রাইট। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, n ইকুয়াল টু মাইনাস W। তাহলে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম বলছে যে দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি শুড বি জিরো। তার মানে F নেট আমরা বের করবো F1 প্লাস F2 প্লাস W প্লাস n। এবারে আমরা ধরে নিয়েছি F1 এবং F2 এবং A মানে F1 আর F2 ম্যাগনিটিউড ইকুয়াল বাট অপোজিট ইন ডিরেকশন। তাহলে আমরা বলতে পারি F1 ইকুয়াল টু F2। তাহলে F1 এর জায়গায় আমরা F বসালাম, F2 এর জায়গায় আমরা মাইনাস অফ F বসাবো। কেন, কারণ F2টা কিন্তু F1 এর অপোজিট ডিরেকশনে কাজ করছে। একইভাবে W আর n এর জায়গায় তাহলে W বসিয়ে দিলাম, n ইকুয়াল টু মাইনাস W। তাহলে মাইনাস W আমরা বসিয়ে দিলাম এবং আমরা যদি দেখি তাহলে প্লাস F মাইনাস F প্লাস W মাইনাস W কেটে গিয়ে আমাদের কি আসবে, জিরো আসবে, ওকে। তাহলে এটা আমাদের ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি বলছে, দ্য অ্যালজেব্রিক সাম অফ মোমেন্ট অফ ফোর্স অ্যাবাউট অ্যান অ্যাক্সিস অফ রোটেশন শুড বি জিরো। তার মানে নেট অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক প্লাস নেট ক্লকওয়াইজ টর্ক শুড বি জিরো, ওকে।
আচ্ছা, তার মানে ধরো এই বডিটার উপরে ক্লকওয়াইজ টর্ক, মানে এই ডিরেকশনে একটা টার্নিং ইফেক্ট আছে এবং এই ডিরেকশনে একটা টার্নিং ইফেক্ট আছে। মানে আমি বলতে চাইছি ধরো একটা বডির উপরে ফোর্সটা কিভাবে ক্রিয়েট হচ্ছে, একটা ফোর্স এভাবে কাজ করছে আর একটা ফোর্স এভাবে কাজ করছে, এবং দেখো আমরা এখনই প্রুফ করলাম যদি দুটি ইকুয়াল অ্যান্ড মানে প্যারালাল ফোর্স আর কি, প্যারালাল আমি কেন বলছি কারণ সেম ডিরেকশনে, ওকে, তাহলে এবং ইকুয়াল, তাই তো ম্যাগনিটিউডও ইকুয়াল এবং এদের ডিরেকশনও ইকুয়াল, তাহলে আমরা এখনই দেখলাম যে প্যারালাল ফোর্স অ্যাপ্লাইড ইন পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনস প্রডিউস জিরো নাল টর্ক। তার মানে যদি কোনো অবজেক্টের উপরে সেম ডিরেকশনে সেম অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করে সেক্ষেত্রে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক এবং ক্লকওয়াইজ টর্কের যে সামেশন সেটা কিন্তু কি হয়ে যায়, জিরো হয়ে যায়, রাইট? আমরা এখনই প্রুফ করেছি এটা। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ মোমেন্ট। প্রিন্সিপাল অফ মোমেন্ট কি বলছে, as we know at equilibrium torque net equal to 0, রাইট? আমরা এখনই দেখলাম যে সামেশন অফ টর্ক নেট ইকুয়াল টু 0 হওয়া উচিত মানে ইকুইলিব্রিয়ামে থাকার জন্য। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে নেট অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক ইকুয়াল টু নেট অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক প্লাস ক্লকওয়াইজ টর্ক ইকুয়াল টু 0। এবারে অ্যান্টি ক্লকওয়াইজ টর্কটাকে আমরা উইথ সাইন লিখবো, কারণ আমরা ধরে নিয়েছিলাম যে ক্লকওয়াইজ টর্কটাকে আমরা ধরে নিয়েছিলাম নেগেটিভ, তো আমরা ক্লকওয়াইজ টর্কে আমরা নেগেটিভ সাইনটা বসিয়ে দেবো। তাহলে আমরা বলতে পারি যে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক মাইনাস অফ ক্লকওয়াইজ টর্ক ইকুয়াল টু 0, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক ইকুয়াল টু ক্লকওয়াইজ টর্ক। ওকে, তো বেসিক্যালি এই টপিকগুলোই ছিল আমাদের ফোর্সের মূল যেটা আমাদের পড়ার দরকার। নেক্সট আমাদের লেকচার যেটা আসবে সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ারের উপরে। বাট ওয়ার্ক এনার্জি পাওয়ারের আমরা ফার্স্টের দিকে প্রায় 5 মিনিটস মতো আমরা সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে আলোচনা করব, দেন আমরা ওয়ার্ক এনার্জি থিওরাম যেটা আমাদের ছিল, এছাড়াও পাওয়ার যেটা আছে সেটা আমরা নিয়ে আলোচনা করব। তো পড়াশোনা করে যাও, সামনে তোমাদের এক্সাম, আশা করি প্রিপারেশন তোমাদের ভালো চলছে, আরো ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে নিউমেরিক্যালস করো। তোমাদের জন্য আরো একটা সিরিজ আমি লঞ্চ করব, সেখানে আমরা নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? প্রত্যেকটি চ্যাপ্টারে টপিক ওয়াইজ আমরা নিউমেরিক্যাল করব, তো তার জন্য একটু ওয়েট করতে হবে, কারণ অবভিয়াসলি ক্লাস 11 এরও লেকচার চলছে, ক্লাস 12 এরও আমরা চ্যাপ্টার শুরু করবো খুব তাড়াতাড়ি। তো পড়াশোনা করতে থাকো, টিল দেন টাটা, বাই বাই।